Welcome to our presentation on the plot of the Oedipus Rex, written by Sophocles. Sophocles was one of the greatest Greek playwrights and a master of tragedy. His works are still studied and performed today for their deep exploration of human nature, fate, and morality. হিউম্যান নেচার, মানবীয় গুণাবলী, মানুষের ভালো মন্দ, মানুষের বিবেচনার নানা দিক, বিচক্ষণতা, মানুষের দূরদর্শিতার অভাব বা দূরদর্শিতা, এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন কিন্তু এই বিখ্যাত এই ট্র্যাজেডি রাইটাররা, যার মধ্যে সফোক্লিস অন্যতম। এরপরে আসছে ফেট বা ভাগ্য। এখানে আমরা বারবার বারবার দেখতে পারবো যে আমরা যাই করি না কেন, আমরা যেভাবেই চলতে চাই না কেন, শেষ পর্যন্ত আমাদের যে ডেস্টিনি, ফেট আমাদের কিন্তু নির্ধারিত এবং সেইখানে আমাদেরকে কিন্তু পৌঁছাতে হয়। আর হচ্ছে মোরালিটি, মানুষের নৈতিকতা, নৈতিক চিন্তা কিন্তু তার রাস্তা নির্ধারণ করে দেয়। সে জীবনের যে দর্শনকে হৃদয়ে ধারণ করে বা জীবনকে যেভাবে চিন্তা করে, সেই ধরনের রাস্তায় কিন্তু সে বেছে নিয়ে থাকে। এই রকম বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন সফোক্লিস। তার মেজর ওয়ার্কের মধ্যে মাত্র কয়েকটি পাওয়া গেছে। তার মধ্যে বিখ্যাত হচ্ছে ইডিপাস রেক্স, অ্যান্টিগনি, ইডিপাস অ্যাট কলোনাস। These plays often deal with fate, tragedy, and moral dilemmas. মোরাল ডিলেমা অর্থাৎ নৈতিকতা বা নৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের যে দ্বন্দ্ব বা আমরা যে কনফিউজড হয়ে যাই, আমাদের আসলে কি করা উচিত, এই আমাদের ঔচিত্য বা অনৌচিত্য, এই বিষয়ে আমাদের একটা মোরাল ডিলেমা কাজ করে। আর সেখানেই আমাদের কিন্তু দূরদর্শিতার পরিচয় দিতে হয়। Sophocles' Oedipus Rex, probably the most famous tragedy ever written. পৃথিবীতে যত ট্র্যাজেডি লেখা হয়েছে, এই যেন তার মধ্যে সেরা। এই ট্র্যাজেডির মধ্যে যে সাসপেন্স রয়েছে, সেই সাসপেন্স আমাদেরকে কিন্তু মূল যে অ্যাকচুয়াল ট্রুথ সেই পর্যন্ত যেন এক নিঃশ্বাসে আমরা ছুটে যাই কি হয়েছিল সত্যিকার অর্থে। এবং তারপরে সে সত্য জানার পরে ইডিপাস কি সিদ্ধান্ত নেবেন, কি ঘটবে, তার শেষ জীবনের শেষ সিদ্ধান্তটি কেমন হবে, এইরকম একটা বিষয়ের কারণে, এই টান টান উত্তেজনা সৃষ্টি করার কারণেই কিন্তু সফোক্লিসের এই ইডিপাস রেক্স মানুষের মনে যুগে যুগে কালে কালে এটি কিন্তু একটি দাগ টেনে যায় এবং এটার আপিল রয়েছে, ইউনিভার্সাল আপিল রয়েছে। This tragedy has several titles. It is known by a variety of titles. অনেকগুলো টাইটেল নাম দিয়ে এটা পরিচিত, যেমন কমন নেম যেটা আমরা এখন বলছি ইডিপাস রেক্স, এছাড়া রয়েছে ইডিপাস দ্য কিং, এছাড়া ইডিপাস টাইরেনাস নামেও এটি কিন্তু পরিচিত। Sophocles first produced the play in Athens around 430 BC, 430 খ্রিস্টপূর্বাব্দ, অনেক কাল আগের কথা। সেই সময় ডায়োনিসাস নামের এক দেবতার যে উৎসব, সেই উৎসবে মঞ্চস্থ করেছিলেন এই নাটকটি এবং সেই প্রতিযোগিতায় এটি দ্বিতীয় স্থান অধিকার করে এবং যুগের পরম্পরায় এটি মানুষের হৃদয়ে কিন্তু এখনো সেই একই রকম প্রভাব ফেলে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইডিপাসের শেষ পরিণতি, সে তার অন্তর্দ্বন্দ্বের চূড়ান্ত অবস্থায় সে সত্য জানার পরে নিজের দুই চোখ অন্ধ করে দিয়েছে। সে যেন নিজেকে ছিঁড়ে একাকার ছিন্ন ভিন্ন করতে পারলে যেন শান্তি পাবে, এরকম একটা পর্যায়ে সে পৌঁছে যায়। প্রথমে আমরা দেখব যে ইডিপাস নামকরণ কেন করা হলো। কারণ প্রাচীন সাহিত্যগুলোতে নামকরণ
এখনো গুরুত্বপূর্ণ, কিন্তু তখন নামকরণ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। প্রতিটা মেইন ক্যারেক্টারের নামকরণে অনেকগুলো চিন্তা কিন্তু লেখক মাথার মধ্যে আনতেন। তো ইডিপাস নামটিকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে এটা একটা গ্রিক দুটো ওয়ার্ড থেকে এসেছে। একটা হচ্ছে ওইডিয়েন এবং একটা হচ্ছে পাউস। এই ওইডিয়েন এটা হচ্ছে ফুলে ওঠা, টু সোয়েল, আর পাউস এটা ফুট। সেক্ষেত্রে ইডিপাসের লিটারাল বা আক্ষরিক অর্থ হচ্ছে সোল ইন ফুট বা ফুলে ওঠা পা। এই নামকরণটি কেন হলো আমরা সেটা একটু দেখি। হোয়াই দিস নেম ওয়াজ গিভেন, এই নামটা কেন দেওয়া হয়েছিল? আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি শিশুকে হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে। এই কারণে এই যে শিশুটিকে নিয়ে যাওয়া হচ্ছে, দীর্ঘক্ষণ এভাবে থাকার কারণে তার হাত এবং পায়ের সেই বেঁধে রাখা জায়গাগুলো কিন্তু ফুলে ওঠে। এখান থেকে এই নামকরণটি হয়েছিল। এই জায়গাতেই আমরা একটু জেনে নিই আসলে কি হয়েছিল। এই মূল গল্পে দুটি রাজ্য, একটি হচ্ছে থিবিস আর একটা হচ্ছে কোরিন্থ। আমাদের গল্পটা মূলত এই থিবিস রাজ্যের কাহিনী। থিবিস রাজ্যের রাজা কিং লেইয়াস। থিবিস রাজ্যের রাজা কিং লেইয়াস, তিনি নিঃসন্তান থাকার পরে অনেক দীর্ঘদিন পরে যখন তার স্ত্রী সন্তান সম্ভবা হন, সন্তান জন্মানোর কিছুদিন আগেই তিনি জানতে পারেন দৈববাণীতে যে এই যে সন্তান যে ভূমিষ্ঠ হবে, এই সন্তানের দ্বারাই তার মৃত্যু হবে এবং এই সন্তান তার নিজের মাকে বিবাহ করবে। এই কথাটি কিং লেইয়াস কোনোভাবেই মেনে নিতে পারলেন না, স্বাভাবিকভাবেই মেনে নেওয়া সম্ভব না। তখন তিনি তার এই শিশুটিকে, নবজাতককে একটি শেফার্ডের হাতে দিয়ে দিলেন যে তুমি উঁচু পাহাড় থেকে একে ফেলে দেবে। কিন্তু এই শেফার্ড একে নিয়ে যেতে 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 তার একটি মমতা জন্মে যায়। সেই মমতার কারণে সে বাচ্চাটিকে ফেলে না দিয়ে অপর রাজ্য করিন্থের আরেকটি শেফার্ডের হাতে তুলে দেয়। সেই শেফার্ড তার রাজ্যের যে রাজা, সেই করিন্থের রাজার সন্তান প্রয়োজন ছিল জন্য তাকে সন্তানটি কিন্তু দিয়ে দেয়। এইভাবেই এই থিবিসের রাজপুত্র ইডিপাস করিন্থের রাজপুত্র হিসেবে বড় হয়। তো এরপরে যখন সে বড় হয়, তখন একজনের মাধ্যমে, এক শেফার্ডের মাধ্যমে সে জানতে পারে যে তার ভবিতব্য হলো সে তার পিতার হত্যা করবে। যখন সে এটা জানতে পারে, তখন সে খুব দ্রুত করিন্থ ছেড়ে চলে আসে যাতে তার বাবার মৃত্যু তার হাতে না হয়। কিন্তু ছেড়ে চলে আসার পথে একটি 3 রাস্তার মোড়ে সেখানে সে আহ, অশ্বারোহী এক বৃদ্ধকে দেখতে পারে। তার সাথে পদাতিক বাহিনীও রয়েছে। তার সেখানে মতবিরোধের কারণে একটি সংঘর্ষ হয় এবং সবাই সেখানে সংঘর্ষের কারণে মারা যায়। এবং এই ইডিপাস একটি বল্লম ছুঁড়ে মারে এবং এই বল্লম যে তার, সেই বৃদ্ধ লোক অর্থাৎ তার অজান্তেই সে তার পিতাকে হত্যা করে এবং সে পালিয়ে যায়। পালাতে পালাতে সে সেই থিবিস রাজ্যের সিংহ দরজায় এসে পৌঁছে যায়। সেখানে সিংহ দরজায় এসে পৌঁছানোর পরেই সেখানে একটি স্ফিংসের সাথে তার দেখা হয়, যে বেশ কিছুদিন ধরে এই থিবিস রাজ্যের দরজায় বসে আছে এবং থিবিস রাজ্যের লোকদেরকে একেবারে এক জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে, সে কাউকে যেতে বা আসতে দিচ্ছে না। এতে করে রাজ্য কিন্তু বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা ভোগ করছিল। এই স্ফিংসের আমরা এখানে একটু ছবিটা দেখি। হ্যাঁ, এই যে স্ফিংস দেখতে একটু না সে মানুষ না সে পশু, এমন একটা। তো তার কাজ ছিল যেই ওই রাস্তায় আসবে তাকে সে একটা ধাঁধা জিজ্ঞেস করবে, রিডল। এই রিডলের আনসার যে যতদিন না সে পাবে, সে ওই রাজ্যের দরজা ছেড়ে যাবে না। তো সেক্ষেত্রে এডিপাস, হি ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হি আনসার্ড দ্য রিডল অ্যান্ড অ্যান্ড সেভড দ্য কিংডম অফ থিবিস। রিডলটা এরকম ছিল যে কোন প্রাণী সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে এবং সন্ধ্যায় 3 পায়ে হাঁটে। তো সেক্ষেত্রে ইডিপাস খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয় যে এটা মানুষ। কারণ মানুষ জন্মানোর পরে হামাগুড়ি দেওয়ার সময় সে 2 হাত 2 পা মিলে 4 পা ব্যবহার করে।
তারপর তার সারাটা জীবনে সে দুই পায়ে চলাফেরা করে, এবং সন্ধ্যা অর্থাৎ বার্ধক্যে এসে তখন সে একটা লাঠি নেয়, তখন তার তিন পা হয়ে যায়। এটা বলার কারণে এই রাজ্য কিন্তু অভিশাপ মুক্ত হয়ে গেল এবং স্ফিংস চলে গেল। তো এই দীর্ঘদিনের অভিশপ্ত নগরী যখন মুক্ত হলো, তখন তাকে একেবারে আনন্দের সাথে রাজদরবারে নিয়ে যাওয়া হলো, এবং ওখানকার রীতি অনুযায়ী এই যে মৃত রাজার যে পত্নী অর্থাৎ বিধবা যে রানী, তার সাথে এই যে নগরকে যে উদ্ধার করলো তার বিয়ে দেওয়া হয়। এভাবে তার মায়ের সাথে কিন্তু তার বৈবাহিক বন্ধন শুরু হয় এবং সে সংসার করতে থাকে এবং তাদের দুটো সন্তান হয়। এতদিন পরে তারপরে হঠাৎ করে সেই মহামারী বা প্লেগ দেখা দেয়। এই মহামারী বা প্লেগে অসংখ্য মানুষের মৃত্যু হতে শুরু করে এবং এক পর্যায়ে তারা রাজার কাছে এসে এর সমাধান চায়। তো আমরা ইডিপাস নামের অর্থ দেখলাম এখান থেকে। এই যে তার পা ফুলে ওঠা, এটাই যে শুধু এটার মিনিং তা কিন্তু নয়, এর অন্তর্নিহিত কিছু সিম্বলিক মিনিং আমরা পাবো। যেমন তার এই যে নাম ইডিপাস অর্থাৎ ফোলা পা, এই নামটা যতবার উচ্চারিত হবে আমরা তার পেইনফুল পাস্টকে স্মরণ করব। তার একটা অতীত ছিল যেটা অনেক কষ্টের। তারপরে এই নামটা যতবার বলা হবে তার জন্ম থেকে যে দুর্ভাগ্য সেটার কথা স্মরণ করা হবে, এবং এটার দ্বারা এটাও মনে করা হবে যে ডেস্টিনি ক্যান নট বি এস্কেপড, মানুষের যে ভাগ্য যে গন্তব্য সেটা থেকে আসলে পালানো যায় না। এই জায়গায় আমি একটা কথা বলি যে এরকম কিন্তু আমাদের আরো অনেকগুলো সাহিত্যে আমরা পাবো। যেমন আমাদের মহাকাব্য মহাভারত, সেখানে আমরা দেখতে পাই যে কংস সে ধুমধাম করে তার কাকাতো বোনের বিয়ে দেয় এবং সেই বোন এবং ভগ্নিপতিকে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তখন সে দৈববাণী শোনে যে যাকে সে নিয়ে যাচ্ছে তারই অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ হবে। এই যে দৈববাণীকে নাকচ করার জন্য সে এই বোন এবং ভগ্নিপতিকে কারাগারে বন্দি করে এবং পরপর যত সন্তান হয় সবাইকে মেরে ফেলার চেষ্টা করে। তো তখন এই অষ্টম সন্তানকে কিন্তু সে মারতে পারেনি, যে কোনোভাবেই হোক ভাগ্য তাকে বাঁচিয়ে দেয়। আবার বড় হলে যে এলাকায় সে বড় হচ্ছে সেটার খবর যখন সে জানতে পারে, ওই এলাকায় ওই বয়সের যত বাচ্চা আছে তাদেরকে সে মারতে শুরু করে। এত কিছু করার পরও শেষ পর্যন্ত তার ভাগ্য কিন্তু সে পাল্টাতে পারেনি। সো ডেস্টিনি ক্যান নট বি এস্কেপড। সেই অষ্টম সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণের হাতে কিন্তু তার মৃত্যু ঘটে শেষ পর্যন্ত। তো এইরূপ এটা একটা সময় সাহিত্যে বেশ করে পাওয়া যায়, যেটা ঘটবে সেটা ঘটবে। তারপরে আমরা আমাদের ময়মনসিংহ গীতিকা গীতিকা, সেখানে আমরা দেখতে পারি যে কাজল রেখার যে ডেস্টিনি যে ভাগ্য সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। কাজল রেখার যতদিন তার কষ্ট ভোগ আছে কপালে, এনিহাও তার কষ্টই পেতে হলো অতগুলো বছর। সে কিন্তু তার ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, তার বাবাও তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেনি। তো এই হলো ডেস্টিনি ক্যান নট বি স্কেপ। আমরা এখান থেকে গল্পটা শুরু করব। গল্পটা শুরু হবে এই জায়গা থেকে, বিগিনিং অফ দ্য এডিপাস রেক্স, দ্য সিটি অফ থিবিস ইজ সাফারিং ফ্রম আ টেরিবল প্লেগ। মানুষের পর মানুষ মারা যাচ্ছে এবং সংক্রামক ব্যাধি, একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন এই সংক্রামক ব্যাধির শিকার হচ্ছে। তো এবং অজানা রোগ, যে রোগের কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই রোগে মানুষ মারা যাচ্ছিল। এই অবস্থায় রাজ্যের সব লোকজন রাজার সাথে দেখা করতে আসে। কিং ইডিপাস ফেসেস দ্য পাবলিক অন দ্য প্লেগ ইস্যু। প্লেগ ইস্যু নিয়ে ইডিপাস সব শোনে। সব শোনার পরে সে গর্বের সাথে বলে, আমি রাজা ইডিপাস, আমি কথা দিচ্ছি যেভাবেই হোক এই প্লেগ সমস্যার আমি সমাধান করবই। এই যে তার আত্মগর্ব, এটা কিন্তু অনেকবার আমরা দেখতে পারবো। তার গর্ব আছে তার নিজের উপরে। সে হি হ্যাজ দ্য বিলিভ দ্যাট হি ক্যান ডু এভরিথিং। হ্যাঁ, হি ক্যান ডু এভরিথিং, এই জিনিসটা, এই যে বুস্ট, এই জিনিসটা কিন্তু তার ক্ষতির কারণ হয়।
তারপরে কি করা যায় এই আলোচনার মধ্যে এসে প্রবেশ করেন হচ্ছে রানী জোকাস্টার ব্রাদার বা ভাই ক্রিয়ন, অর্থাৎ ইডিপাসের ব্রাদার ইন ল। ক্রিয়ন তাকে একটা সমাধান দেয় যে যেহেতু আমরা নিজেরা এটা পাচ্ছি না, সুতরাং আমরা অন্ধ টাইরেসিয়াসের সাহায্য নিতে পারি। টাইরেসিয়াস, দ্য ব্লাইন্ড প্রফেট অফ অ্যাপোলো, অ্যাপোলো দেবতার অন্ধ প্রফেট হচ্ছে টাইরেসিয়াস, যাকে বলা হয় যে তিনি ত্রিকালজ্ঞ, অর্থাৎ তিনি প্রেজেন্ট, তারপরে পাস্ট এবং ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার কিন্তু তিনি দেখতে পারেন। তার চোখ না থাকলেও তিনি তিনটি কালই দেখতে পারেন বলে জানান। ক্রিয়নের এই কথার মাধ্যমে তখন আহ, আমাদের ইডিপাস ভাবে যে ঠিক আছে, দেখাই যাক সেই ক্রিয়ন আমাদেরকে কি মতামত দেন এবং সেইভাবে আমরা চলতে পারি কিনা। ক্রিয়ন টেলস হোয়াট হ্যাপেন টু কিং লেয়াস। এই রকম আলোচনার মাঝখানে ইডিপাস জানতে চান আপনাদের যিনি রাজা ছিলেন তার মৃত্যু কিভাবে হয়েছিল। এরই উত্তরে এবার ক্রিয়ন কিন্তু যা লোকমুখে শুনেছে সেই অনুযায়ী সে তাকে তার বর্ণনা দেয়, এবং বর্ণনা শোনার পর থেকেই ইডিপাসের মনের মধ্যে কিন্তু ভাবনা শুরু হবে, যে বর্ণনার সাথে তার অতীতের কিছু বর্ণনা মিলে যাচ্ছে। ক্রিয়ন তাকে এই বর্ণনা দেয় যে বৃদ্ধ রাজা যাচ্ছিল, সেখানে একটি ছেলের সাথে তাদের দলের সংঘর্ষ হয় এবং তারই বল্লমে তার মৃত্যু হয়। আমরা খুব সংক্ষিপ্তভাবে একটু মুহূর্তটা দেখি। Openly enjoins on us to sever from the body politic a monstrous growth that battens there. Stop feeding that which festers by banishment or death for death. The city frets with someone's blood. Is the unhappy man not lame? Lion's son. The man who was king. Our lost treasures, a forgotten crime. Here, says the god. Seek, and you shall find. Only that escapes, which never was to pursue. Where did Laius meet his violent death? তো আমরা এইটুকুতে দেখলাম এখানে ক্রিয়ন কিন্তু একটা কথা বলে যে নিশ্চয়ই এই প্লেগ একটা জিনিস দাবি করে, সেটা হচ্ছে ডেথ ফর ডেথ, অর্থাৎ আমাদের রাজাকে যে হত্যা করেছিল তার এখনো হত্যার সাজা সে পায়নি, তাই হত্যাকারীকে সাজা দিলে রাজার মৃত্যুর পরিবর্তে হত্যাকারীর মৃত্যু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই প্লেগ থেকে হয়তো আমরা উদ্ধার পাবো না। তো এই পর্যায়ে Openly enjoins on us to এগুলো সব জানার পরে Oedipus learns that the plague is a punishment because the murderer of the former king has not been punished. বিগত যে রাজা ছিলেন তার মার্ডারারকে এখনো শাস্তি দেওয়া হয়নি, সো দিস প্লেগ ইজ আ পানিশমেন্ট ফর দ্যাট রিজন। Oedipus gives word to explore the truth. ইডিপাস কথা দেয় যে যেভাবেই হোক সত্য আমি জানবো, অ্যান্ড অলসো টু সেভ দ্য কিংডম ফ্রম দ্য প্লেগ অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে এই অবস্থার উত্তরণ সে করবে। এখানেও আমরা তার কিন্তু আত্মগর্ব দেখতে পারবো। এরপর সদল বলে ইডিপাস অ্যান্ড হিজ ফেলো মেন অ্যান্ড উইমেন স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস অ্যাপোলোর শ্রাইন। অ্যাপোলোর
দেবতার যে আরাধনার জায়গা সেখানকার উদ্দেশ্যে তারা রওনা দেয়। দীর্ঘ পথ, চড়াই উতরাই পেরিয়ে পাহাড়ি পাথরের রাস্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে এবং সেখানে মৃত প্রাণীর হাড় পড়ে আছে। অর্থাৎ জীবনের যে মুহূর্তে গেলে মানুষের আর কিচ্ছু করার থাকে না, তারা কিন্তু তখন সৃষ্টিকর্তাকেই কাছেই কিন্তু তাদের সব কষ্টের কথা বলার জন্য উদগ্রীব হয়ে যায়। এইভাবে তারা যাচ্ছে এবং তারা প্রার্থনা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শিশু যে রোগাক্রান্ত, তার যে যত্ন করছে সেই মাও কিন্তু এফেক্টেড হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সংক্রামক ব্যাধি। এই ব্যাধির কোনো উত্তর কিন্তু তারা খুঁজে পাচ্ছে না যে কিভাবে এই থেকে কিভাবে এখান থেকে আরোগ্য লাভ করা যায়। এরপর একটা পর্যায়ে যে দে মিট টাইরেসিয়াস, দ্য ব্লাইন্ড প্রফেট অফ গড অ্যাপোলো। টাইরেসিয়াস জন্মান্ধ। তিনি বিভিন্নভাবে আহ সরাসরি ইডিপাসকে বলতে পারছিলেন না যে তুমি সেই হত্যাকারী, কিন্তু একটা পর্যায়ে তিনি টাইরেসিয়াস hints that Oedipus himself is the killer. এটা শোনার পরে ইডিপাস বেশ রেগে যায়। সে তার কাছে মনে হয় যে যেহেতু হি ইজ অ্যান আউটসাইডার, অর্থাৎ এই রাজ্যের যেহেতু সে কেউ নয়, সেহেতু এই রাজ্যের না হওয়ার কারণে ক্রিয়ন টাইরেসিয়াসের সাথে কনস্পিরেসি করেছে, ষড়যন্ত্র করেছে, এবং তার নামে এই অপবাদ দিচ্ছে বলে তার কাছে মনে হয়। সে রেগে যায় এবং এগুলো বলে ঠিকই, কিন্তু তারপরে তার ভাবোদয় হতে শুরু করে। সবকিছু সে মেলানোর চেষ্টা করে, অতীত কাহিনীর সাথে বর্তমানের মিল খোঁজার চেষ্টা সে করতে শুরু করে দেয়। এরপর ফিরে এসে ক্রিয়নের সাথে আবার ইডিপাসের দীর্ঘ বাক বিতণ্ডা হতে শুরু করে। এই অবস্থায় রানী কুইন জোকাস্টা এসে তাদেরকে থামান এবং এটা থামানোর পরে ইডিপাসকে তিনি বোঝানো শুরু করেন যে তোমার এতটা ভেঙে পড়ার কিছু কোনো কারণ নাই। তুমি আর যাই হও, অন্তত একজন মার্ডারার হতে পারো না। এভাবে সে জোকাস্টা ট্রাইজ টু কাম ইডিপাস's excitement. She tells him about the impossibility of the probabilities of his guessing of murdering his own father. কিন্তু এত কিছুর পরও এডিপাস যখন চিন্তা করেন যে রাজা লাইয়াসের সাথে, মৃত্যুর সাথে সে যাকে মেরেছে সে ঘটনা পুরোপুরি মিলে যাচ্ছে, সে তখন প্রচন্ড রকমের ভেঙে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে। এরপর সবাই মিলে গড অ্যাপোলোর জন্য প্রার্থনা করতে শুরু করে। এই অবস্থায় একজন মেসেঞ্জার আসে কোরিন্থ থেকে। কোরিন্থ রাজ্য থেকে এই মেসেঞ্জার কামস ফ্রম কোরিন্থ অ্যান্ড টেলস ইডিপাস দ্য নিউজ অফ দ্য ডেথ অফ দ্য কিং অফ কোরিন্থ। করিন্থের রাজার মৃত্যু সংবাদ নিয়ে আসে সে। তখন কিছুক্ষণের জন্য বাবার মৃত্যু হলেও সে ইডিপাস একটা শান্তি পায় যে তাহলে ওই কথাটা সত্য নয় যে আমার হাতে আমার বাবার মৃত্যু হবে। আমি তো এখানে, আমার বাবা তো করিন্থে মারা গেছে, সুতরাং কথাটা সত্য হয়নি। সে কিছুক্ষণের জন্য হলেও শান্তি পায়। কিন্তু পরবর্তীতে দ্য মেসেঞ্জার রিভিলস দ্যাট ইডিপাস ওয়াজ নট দ্য সন অফ কিং অফ কোরিন্থ বাট ওয়াজ অ্যাডপ্টেড। তখন সে জানতে পারে করিন্থের রাজার ছেলে সে নয়, সে পালক পুত্র। এবং এই পালিত পুত্র হওয়ার কারণে এই যে শান্তিটা সে পেয়েছিল, এই শান্তিটা কিন্তু তার নষ্ট হয়ে যায়। এবারে সেই ওল্ড শেফার্ডকে আনা হয়, যে শেফার্ড রাজার হাতে এই বাচ্চাকে তুলে দিয়েছিল করিন্থের রাজার কাছে, এবং সে এসে সেই সম্পূর্ণ বর্ণনা দিয়ে দেয় যে কি ঘটেছিল। সেই সম্পূর্ণ ঘটনা শোনার পরে এইবার ট্রুথ ক্লিয়ার হয়ে যায়। ইডিপাস হ্যাজ কিল্ড হিজ ফাদার অ্যান্ড ম্যারিড হিজ মাদার জোকাস্টা। এটা শোনার পরে মানসিকভাবে প্রচন্ড রকমের ভেঙে পড়ে। বোথ জোকাস্টা অ্যান্ড ইডিপাস আর শকড বাই দ্য ট্রুথ। ইডিপাস ফাইন্ডস জোকাস্টা হ্যাংড বাই হারসেলফ। সে দেখে যে তার মায়ের কাছে সে এসেছিল জানতে যে কেন সে মা হয়ে চিনতে পারলো না, কিন্তু তার আগেই তার মা এই পৃথিবী ত্যাগ করে। এরপর রানী জোকাস্টার চুলের যে কাটা, সেই কাটা দিয়ে সে নিজের ইউজলেস চোখ শেষ করে দেয়।
ইউজলেস চোখ অর্থাৎ যে চোখ থাকা সত্ত্বেও সে সত্য চোখের কাছাকাছি থাকা সত্ত্বেও দেখতে পারেনি, তাহলে এই চোখ ইউজলেস বলে তার কাছে মনে হয়। After discovering the shocking truth that he has unknowingly killed his father and married his mother, everything collapses. Jocasta, unable to bear the horror, takes her own life. Oedipus, overwhelmed with guilt and shame, blinds himself as a form of self-punishment. আমরা এখানে সেই শেষের কিছুক্ষণের মুহূর্ত কিছু মুহূর্ত আমরা একটু দেখি। Christ, wicked men! Breeding husband from my husband! Children for my son! His life is vanity and nothingness. Is there one? One. Who more than... And what such friend was ever found of sorrow? I will gaze no more. His strength is gone. He needs a helping hand. His wound and weakness more than he can bear. Such a sight turns all loathing into tears. Ah! Cry! Cry! Oh, cry again! Ma, Hurry! Hurry into these brothers' arms, these arms of mine! Oh. no power to view you now, but only weep, ponder on the bitter time. Advice, a simple prayer. Abide in modesty, so you may live a happy life. তো এখানে আমরা যেটা দেখলাম যে শেষ পর্যন্ত সে স্বেচ্ছা নির্বাসন নেয়, সে রাজ্য ত্যাগ করে এবং এই রাজ্যে থাকলে এই রাজ্যের জন্য সে অভিশাপ।
তেমনটা মনে করে। এবং আর একটা জিনিস আমরা খেয়াল করলাম, সে কিন্তু স্নেহপ্রবণ এবং একজন পিতাও। সন্তানদের স্নেহের সাথে জড়িয়ে ধরেন এবং শেষ পর্যন্ত সন্তানদের একটি কথা বলে যান যে প্রাইড না, মডেস্টির সাথে জীবন যাপন করো। যতটা বিনয়ী তুমি হবে, জীবন তত বেশি হ্যাপি হবে, খুব শান্তির হবে। সুতরাং সে কিন্তু তার ভুল, তার যে অহমিকা, আত্ম অহংকার বা দর্প, সেটা বুঝতে পারে যে বিনয় যত বেশি থাকবে জীবনে, তত বেশি জীবন সুখের হবে। আমরা আরো একটা জিনিস দেখি যে রানী জোকাসটা যখন সিদ্ধান্ত নেন জীবন ত্যাগ করার, তখন তিনি কান্নার সময় দুটো কথা বলেন। একটা হচ্ছে যে উম, এই একই বেডরুম আমি দুজন মানুষের সাথে শেয়ার করেছি, এবং আরেকটা হচ্ছে আমার একজন স্বামী, আগের স্বামীর সন্তান। এই এই কথাগুলো সে নিতে পারেনি এবং জীবনকে অর্থাৎ জেনে শুনে কিন্তু অন্যায় করার মতো মানুষেরা কেউই নন। এরা আসলে ভাগ্যের পুতুল হিসেবে, আসলে ভাগ্য যেমন ভাবে তাদের নিয়ন্ত্রণ করেছে সে পথে তারা গিয়েছে। তো একটা জিনিস এখান থেকে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারি যে এক হলো, আমরা যত বেশি অহংকারী করি না কেন, এক সময় আমাদেরকে ভাগ্যের হাতেই কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সব কিছু সঁপে দিতে হবে। সুতরাং আমাদেরকে বিনয়ের সাথে চলতে হবে, জীবনের যে কোনো মুহূর্তকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ করা, শপথ করা, তার আগে একটু ভেবে নিতে হবে যে আমি সব পারি কিনা, আমি সব কিছু করার ক্ষমতা রাখি কিনা। এই ধরনের কিছু বিষয় আমরা এখান থেকে দেখব। তো আমাদের কাজ ছিল আজকে আসলে প্লট ডিসকাস করা। তো আমি আশা করি যে তোমাদের মনে হয় এই প্লটটা ভালোভাবে জানা হয়েছে। In the final moments, Oedipus accepts responsibility for his actions and asks to be exiled from Thebes. He is no longer the proud king, but a broken man who understands the truth too late. এখন শেষে সাধারণ মানুষ বলছিল যে সে আর প্রাউড ম্যান নাই, সে একজন উইকার পার্সন, যার একজন সাহায্যকারী দরকার। তাহলে একজন সাহায্যকারীকে নিয়ে কিন্তু সে নির্বাসনে চলে যায়।